সাধারণভাবে ভাস্কর্য যারা বিরোধিতা করে আমরা তাদের বিরোধিতা করি। ভাস্কর্য থাকবে, শুধু মুক্তিযুদ্ধের ভাস্কর্য নয়, আমাদের ঐতিহ্যের ভাস্কর্য থাকবে। যেমন ধরুন মিশরের স্ফিংস এবং পিরামিড ইসলাম আসার পরে কেউ এগুলো ভাঙেনি। এমনকি বামিয়ানের বুদ্ধ মূর্তি যেটা তালিবানরা ভেঙেছিল এই 10-15 বছর আগে, তার আগে কিন্তু এগুলো কোনো মুসলিম শাসক ভাঙেনি। কাজেই এই ভাস্কর্য বিরোধিতা যেটা ইসলামের নামে হচ্ছে, সেটা আদৌ ইসলামের নামে হলেও এটা ইসলামেরই একমাত্র পজিশন নয়, সেটা আমাদের পরিষ্কার বোঝা উচিত। কিন্তু এখানে আমরা যে আলোচনা আজকে বসেছিলাম সেটা বিশেষ একটা প্রশ্ন। হাইকোর্টের যে জায়গার মধ্যে এই ভাস্কর্যটা বসানো হয়েছিল, এটা হাইকোর্টের সিদ্ধান্তে হয়েছিল, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে হয়েছিল, কিন্তু সবিনয় আমি বলতে চাই সেই সিদ্ধান্তটা সঠিক ছিল না। এখন তার সুযোগ যদি হেফাজত ইসলাম গ্রহণ করে থাকে, সেই জন্য আপনি হেফাজত ইসলামের কাছে আত্মসমর্পণ করেছেন এই বলে বিলাপ করার কোনো কিছু আমি দেখি না। বরঞ্চ বলা উচিত যে ন্যায়ের প্রশ্নে আপনাকে একটা জায়গায় দৃঢ় থাকতে হবে। এই যে একটা বাজে ভাস্কর্য এই জায়গায় বসে সুপ্রিম কোর্টের স্থাপত্যকে নষ্ট করেছে, এইটা আমি সুপ্রিম কোর্টের বহু উকিলের সাথে আলাপ করে দেখেছি। এই উকিলদের মধ্যে এটা জনপ্রিয় ছিল না। তারা বলেছে কি এই জিনিসটা অত্যন্ত দৃষ্টিকটু। প্রধানমন্ত্রী বলেছিলেন এই মতিঝিলে, এটা কি নাম, হাতির ঝিলে, এই যে বিজিএম এর ভবনটা, এটা চোখে বিস্ফোরার মতো লাগে। তখন কোন হেফাজত ইসলামের দাবিতে এটা হয়েছিল? এটা একটা অবৈধ দালাল, এইটা হাইকোর্টের মাধ্যমে অপসারণ করতে এখন বাধ্য হয়েছে। এখন এটা ভাঙা হয়নি, ভাঙা হবে। এইটা যেমন বিস্ফোরা, এই স্থাপত্যটাও বিস্ফোরা ছিল। আমি অবাক হচ্ছি যে আমাদের শিল্পীরা এইসব পরিষ্কার করে কথা বলেননি, এবং এইটাকে কেন্দ্র করে যে আপনি আন্দোলন করতে যাচ্ছেন, সেইটা আন্দোলনের আপনাদের জন্য আপনাদের সৌভাগ্য এবং সাফল্য কামনা করি, কিন্তু সেই আন্দোলন জনগণের মধ্যে কোনো প্রভাব বিস্তার করবে না। কারণ ওই স্থাপত্য যেটাকে রক্ষা করার জন্য আপনি চেষ্টা করছেন, আপনি একটা স্থাপত্যকে নষ্ট করে এমন একটা ভাস্কর্য কেমন করে রক্ষা করবেন? আপনার আমাদের হাইকোর্ট ভবন তো একটা শিল্প, সেটাকে নষ্ট করছে, মানে একটা বাজে শিল্পের নামে গিয়ে আপনি তাকে রক্ষা করতে গিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে পৃথিবীতে ছোট ছেলের মতো জেদাজেদি, এই জেদাজেদিটা ভালো নয়, কারোর জন্য এটা কল্যাণ বহন করে আনবে না। দাবি মেনে নারী নীতি স্থগিত করা হলো, হেফাজতের দাবি মেনে পাঠ্যপুস্তকে পরিবর্তন এলো, দাবি মেনে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানো হলো বলে বলা হচ্ছে। কেন হয়েছে তা যদিও এখন পর্যন্ত আমরা স্পষ্ট হয়ে উঠতে পারিনি, কিন্তু যখন বিষয়গুলো একের পর এক আসে, তখন আসলে ওই সমীকরণ এমনই হয়ে যায় যে সবই বোধহয় তাদের কারণেই হচ্ছে। সেখানে প্রশ্ন যাচ্ছে যে হেফাজত কি আসলে দেশ চালাচ্ছে? ডক্টর সলিমুল্লাহ খান, আপনি নিজেই বলেছেন যে এটা সরানো হলো বলে বলা হচ্ছে, তো আমরা একটু পরীক্ষা করি কিভাবে সরানো হলো। এই বৃহস্পতিবার বিকেলে আমরা দেখলাম প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন এবং বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক অনেকে ডাকলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন এবং তাদের কথা অনুসারে তিনি সরিয়েছেন। এই খবরটা আমরা শুনেছি। এই জন্য আওয়ামী লীগ এবং বিএনপি দুটো প্রধান রাজনৈতিক দল যারা বারবার ক্ষমতায় আসেন, তাদের নেতারা যে বিবৃতি দিচ্ছেন, তারা বলছেন এটা সরকারের কোনো কৃতিত্ব অথবা সরকারের কোনো অপকীর্তি নয়, এটা সুপ্রিম কোর্ট নিজে বসেছেন, তারাই সরিয়েছেন। কাজে সেখানে আমাদের যেতে হবে। সুপ্রিম কোর্টের যে ভাবমূর্তি, সেটার ক্ষেত্রে আমি প্রশ্নটা তুলেছি। সুপ্রিম কোর্টের প্রবেশপথের যে একটা স্থাপত্য, তার মধ্যে এই ভাস্কর্যটি স্থাপন করাটা শিল্পী সমাজের মনোপুত নয়। এটা আমরা বলিনি এটা আমাদের অপরাধ, কিন্তু এটা যে জায়গায় বসানো হয়েছে সেটা আদি যে হাইকোর্টের চেহারা ভাবমূর্তি, সেটাকে লঙ্ঘন করে কিনা ব্যক্তিগতভাবে আমি সবিনয় বলবো এটা লঙ্ঘন করে, কিন্তু তারপরেও শিল্পীরা কেউ এটা বলেননি। এখন হেফাজতে ইসলাম তাদের যে রাজনৈতিক দাবির তালিকার মধ্যে এটাকে ঢুকিয়েছেন, এখানে তারা একটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও তাদের সাথে একমত হয়েছেন। এখন বলা হচ্ছে কি এটা আপোষ করেছে। আমি ধরে নিলাম যে এটা আপোষই করেছে, কিন্তু কোনো কথাতেই আপনি তাদের কথা শুনবেন না এমন বলাও যেমন ঠিক নয়, তাদের সবগুলো দাবি সঠিক এটা বলাও ঠিক নয়। এখানে আমাদের একটা বিচার করে, ইংরেজিতে যেটাকে বলে ডিসক্রিশন, সেটা প্রয়োগ করতে হবে যে এই জিনিসটা সরানো হয়েছে যারা বসিয়েছিলেন তাদেরই এখতিয়ারে। আমরা দেখলাম শিল্পী নিজে উপস্থিত ছিলেন এবং এটা সুপ্রিম কোর্টের এখতিয়ারে সরানো হয়েছে, সুপ্রিম কোর্ট এটা বসিয়েছিলেন। এখন আমরা প্রশ্ন করতে পারি গোটা জিনিসটাকে যদি আমরা পুনর্বিবেচনা করি, এটা আদৌ ওখানে বসাটা সঠিক ছিল কিনা, এই কথা এইখানে আমরা থামতে চাই। এখন অনেকে বলছেন তারপরে তারা এখন অপরাজেয় বাংলা ভাঙার কথা বলবে, এখন তারা ধরেন জাতীয় স্মৃতিসৌধ ভাঙার কথা বলবে, তখন আপনি কি করবেন? আমি বলছি আমাদের বলে কি এইখানে বলা হয়, এখানে মজলিস থেকে তো এই দাবি গতকাল তুলে ফেলেছে। হ্যাঁ, আমি বলছি এইখানে বালির মধ্যে আপনাকে রেখাটা টানতে হবে যে যে কোনো কথা তাদের আপনি মানবেন, এটা যদি আপনার মনে হয় আপোষ, তাহলে আমাদের ভবিষ্যতে দেখার আছে। যদি এইভাবে মুক্তিযুদ্ধের সাথে জড়িত যে কোনো স্মৃতিস্তম্ভের উপরে এই প্রশ্ন আসে, তাহলে আপনি সত্যি বুঝবেন যে সরকার আত্মসমর্পণ করেছে। এখন যারা আগে থেকেই বলছেন যে এই লক্ষণ দেখা দিয়েছে, আমাদের অনেক বুদ্ধিজীবীর বিবৃতি আমরা লক্ষ্য করছি, আমার মনে হয় সেখানে একটু দেখার বিষয় আছে। এত সহজে সিদ্ধান্ত নেওয়া যাবে না।
শুধু শিল্প নয়, এখানে কথা হচ্ছে রাজনীতিও জড়িত আছে। শিল্প মাত্রই যে একটা রাজনীতি সেটা মাঝে মাঝে আমরা বুঝে উঠতে পারি না, এটা এখন বোঝা গেল। শিল্প অপসারণটা যেমন রাজনীতি, তাহলে শিল্প স্থাপনটাও রাজনীতি। এগুলি কিভাবে স্থাপন করা হয় সেই কথাটা এখন জাতির সামনে প্রশ্ন আকারে চলে আসলো। যেমন বলা হচ্ছে, ইমরান হক সাহেবের বিবৃতি আমি দেখলাম, উনি বলেন যে আমি কারো কাছে টাকা নেই না, আমি এটা নিজের খরচে করি। তার উনি আমি মার্কিন দেশ ছেড়ে এখানে এসছি করার জন্য, এটা শিল্পী হিসেবে তার অবশ্যই কীর্তি। কিন্তু আমরা এই জিনিসগুলো তৈরি করতে জানি পয়সা লাগে। এগুলো যদি সরকার না দিয়ে থাকে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে থাকে, কোনো কর্পোরেশন দিয়ে থাকে, কিন্তু দিলেই নগরের যেখানে সেখানে সেগুলিকে স্থাপন করা যাবে। এই প্রশ্নটা মনিরুজ্জামান সাহেব সত্যি তুলেছেন যে নগর পরিকল্পনাবিদ বা নগর কর্তৃপক্ষের অনুমোদন এখানে লাগে। আমাদের দেশে বোধহয় এই জিনিসটা এখন বিবেচনার একটা সুযোগ এসেছে। এই বলে একটা কথা আছে, আমরা বলে থাকি লোকপ্রবাদে বলে, সমস্ত মন্দের মধ্যে আল্লাহ তাআলা কোনো কল্যাণ কিছু লুকিয়ে রাখেন। আমার তো মনে হয় যে এটা আমাদেরকে অন্তত ভাববার সুযোগ দেবে। যে কথাটা আমি আগেও বলছিলাম, কিছু কিছু জিনিস আমরা কিভাবে ব্রিটিশ স্বার্থের কাছে আত্মসমর্পণ করেছি। ধরুন 47 সনের ঘটনাকে আপনারা পাকিস্তানের কারণে করতে পারেন না, কিন্তু 1857 সনের যে প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, সেইটার পালন বাংলাদেশে বন্ধ হলো কেন? এটা কোন হেফাজত ইসলামের ষড়যন্ত্রে হয়েছে আপনি বলুন? বাংলাদেশের শাসক শ্রেণী 1957 সনেও পালন করেছে সিপাহী বিদ্রোহের শতবর্ষ, কিন্তু 1.5 শতবর্ষ পালন করেনি সরকারিভাবে কোনোদিন। এতে মনে হয় কি আমাদের দেশটা তাহলে চালাচ্ছে কে? এখন কেউ কেউ বলছে আমাদের দেশ হেফাজত ইসলাম চালাচ্ছে। এটা যার বলেন, আমি তো বলবো আমাদের দেশ তো ব্রিটিশরা এখনো চালাচ্ছে। তখন আপনি কি বলবেন? এর জন্য প্রতিবাদ করার জন্য তো কোনো লোক সংগঠন হয় না। আসলে হেফাজত ইসলামের লোকরা যেটা বলছেন, আমাদের এটা ন্যায় বিচারের প্রতীক হিসেবে আমরা কেন গ্রিক দেবীর মূর্তি আনবো? আমাদের নিজেদের ন্যায় বিচারের প্রতীক কি? এই কথাটা তুলতেই পারে, এটা তুললেই যে খারাপ হবে এমন কোনো প্রশ্ন নাই। কিন্তু হেফাজত থেকে কিন্তু সেই প্রসঙ্গটি তোলা হয়নি, আমি যদি ভুল না করে থাকি। সেখান থেকে যে বিষয়টি বলা হয়েছে, তারা কোনোভাবে এটি রাখতে ওখানে রাজি নন, এবং যেই বক্তব্যটি রেখেছেন ঈদগাহর সামনে। আচ্ছা, আপনি জানেন এই দেশের নয়া দিগন্ত বলে একটা পত্রিকা আছে, সেই পত্রিকায় একজন একটা প্রবন্ধ ছেপেছে গত 2-1 দিনের মধ্যে, আমি সঠিক তারিখটা বলতে পারছি না। সেই প্রবন্ধের মধ্যে লিখেছে এখানে গ্রিক দেবীর বলেই আমাদের আপত্তি। আবার তারা খুব চালাকি করে বলছে আমাদের স্বাধীনতা সংগ্রামের যে ঘোষণাপত্র 1971 সনের 10 এপ্রিলের ঘোষণাপত্র, তাতে আছে আমাদের স্বাধীনতার লক্ষ্য হচ্ছে 3টি: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। তাহলে সুবিচারের প্রতীক কি হবে আমাদের, সেটা আমরা স্থাপন করব। আমাদের হাইকোর্ট হচ্ছে সুবিচারের সেই প্রতীক। হাইকোর্টের নিজেই তো একটা মূর্তি, এটা তো ভাবমূর্তি। এই যে আপনারা লিখেছেন ভাবমূর্তি শব্দটা, মানুষের ভাবকে কি করে মূর্তি মানে রূপ দিতে হয়, আমরা কথা বলি না। এবং সেখান থেকে কিন্তু প্রশ্নটি বারবার যাচ্ছে যে ভাবমূর্তির কথা আমরা বলছি। দেশকে মা বলা, আমি একটা পূর্ণ তর্কটা আমি শেষ করে দিচ্ছি। দেশকে মা বলা হচ্ছে আমাদের ভাষারীতি। এ কি অপরূপ, রূপে মা তোমায়, হেরিনো পল্লী জননী। আমরা দেশকে মা বলি, পল্লীকে মা বলি। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন আনন্দমঠের মধ্যে একটা গান লিখেছিলেন বন্দে মাতরম, তখন সারা ভারতবর্ষের প্রতিবাদ হয়েছিল মুসলমান সমাজের পক্ষ থেকে, শুধু হেফাজত ইসলাম করেনি। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ যখন মাকে যখন আপনি 10 প্রহরণ ধারিণী দুর্গা বলেন, তখন কিন্তু দেশকে মা বলার মধ্যে আর সীমিত থাকে না। এটা হিন্দুদের বিশেষ পূজার একজন দেবীকে দেশের সাথে একত্রিত করার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে। সেই আন্দোলন অন্যদের কথা বাদ দেন, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মুজাফফর আহমদ লোকে যে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল গত বছর ডিসেম্বর মাসে, সেটা নিয়ে তাদের যে বিশেষ আপত্তি, এটার পাশে ঈদগাহ আছে। প্রধানমন্ত্রী সেই কথাটা ইঙ্গিত করেছেন যে সেই জন্য প্রধানমন্ত্রীর সমস্ত কথাই অযৌক্তিক, সেটা আমি বলবো না। বিশেষ করে হাইকোর্টের আরেকটা প্রশ্ন আছে, এটা আমি এখানে আলাদা করে বলতে চাই। হাইকোর্ট হচ্ছে একটা শিল্প, এটা যে রীতিতেই হোক না কেন, তাতে আদি পরিকল্পনায় অন্তত গত 45 বছরে, এমনকি পাকিস্তান আমলেও সেখানে কোনো সেই কোনো ভাস্কর্য ছিল না। কাজে সেখানে নতুন করে একটা ভাস্কর্য বসালে সেখানে সমগ্র শিল্পের কি হয়, এটা শিল্পীদের বলতে হবে। আমার মনে হয় সেই জায়গার নির্বাচনটা সঠিক হয়েছিল কিনা সে আলোচনাটাও এখন আমরা করতে পারছি না, যেহেতু তারা সব জায়গায় সহ্য সরাতে বলছে। তৃতীয় কথা হচ্ছে যে বিশেষ ভাস্কর্যটি সেখানে বসানো হয়েছিল, সেটার শিল্প মান সম্পর্কে চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেন যে কথাটা 2 দিন আগে বলেছেন, একটা পত্রিকা ছাপা হয়েছে, আমি তার সাথে একমত যে এই ভাস্কর্যটি নিয়ে এমন আহামরি করার কিছু নাই। এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় অপসারণ করাও এমন কোনো অসম্ভব ব্যাপার নেই। অনেক সময় শিল্পীরা নিজেরাও নিজেদের ছবি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান। কাজে এইটাকে তিলে তাল করার কোনো প্রয়োজন নেই। মূল বক্তব্য হচ্ছে হেফাজত ইসলাম এটাকে তাদের বিজয় মনে করছে, এবং অনেকে বলছেন যে তারা এরপর আরো দাবি জানাবে। আমরা সেটার অপেক্ষায় থাকবো। তারা কি দাবি জানাবেন, যে তারা সাধারণ সমস্ত ছবির বিরুদ্ধে, নাকি তারা শুধুমাত্র এই ঈদগাহের পাশের ব্যাপারটা তাদের যুক্তি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সবিনয়ে বলতে চাই, এই জিনিসটা যে জায়গায় স্থাপন করা হয়েছিল ফোয়ারার পাশে,
সেটা আদি পরিকল্পনা ছিল কিনা আমাদের ন্যায় নিরপেক্ষভাবে সেটা তদন্ত বললো করা। তার আগ পর্যন্ত তো কখনো শিল্পী সমাজ থেকে কোন রকমের মান নিয়ে কোনো কথা ওঠেনি। এটা সত্য যে ওঠেনি, কিন্তু না উঠলেও উঠেছে। এটা ওঠানো উচিত ছিল, এই কথা আমাদের বলতে হবে, কারণ এটা লাগানো হয়েছে ডিসেম্বর মাসে। কিন্তু কেউ কেউ এরকম অপপ্রচারও করেছেন যে এটা এখানে 44 বছর ধরে আছে। আমার মনে হয় মিথ্যা দিয়ে কোনো সত্যকে ঢাকানো যায় ঢাকা সম্ভব নয়। আমি এটা প্রমাণ দিচ্ছি। মার্কিন দেশের একজন অধ্যাপক, যিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের আমেরিকান স্টাডিজ এর শিক্ষক, তিনি আমাকে ইমেল করে বলেছেন, আপনি কি জানেন এটা 44 বছর ধরে এখানে আছে, এ কথা কি সত্য? আমি তাকে বলতে বাধ্য হলাম যে না, এটা সত্য নয়। এটা খালি প্রচারটা কে করছে আমাদের এটাও জিজ্ঞেস করতে হবে। অর্থাৎ সব দিক থেকে একটা উস্কানিমূলক আবহাওয়া তৈরি করার চেষ্টা কে বা কারা করছেন, এটা আমাদের ভাবা দরকার। জি, সেই জায়গাতে বোধহয় আমরা একেবারেই তাকাচ্ছি না। আমরা শিল্পের মান নিয়ে তো কথা তুলবো, এটা তোলা দরকার, কিন্তু এখন আপনি তুলতে পারছেন না। আমি একটা সাধারণ উদাহরণ দিই আপনাকে। এই যে আমাদের দেশ থেকে ব্রিটিশ শাসন কবে বিদায় নিয়েছে আমরা সকলেই জানি, কিন্তু সেই দিনটা আপনি বাংলাদেশে চুপচাপ করে থাকেন, যেহেতু তার চেয়ে বড় শত্রু পাকিস্তান সেটাকে পালন করে। এই যে কতগুলি জিনিস আছে উচ্চার্য নয়। 1947 সনে 14 এবং 15 আগস্ট পাকিস্তান এবং ভারত তাদের স্বাধীনতা দিবস পালন করে। আমরাও 23 বছর পালন করেছি, কিন্তু পাকিস্তানের নিবর্তন এবং গণহত্যার পর সেই দিনটা আমরা পালন করি না। কিন্তু তার মানে দাঁড়ালো কি, ব্রিটিশরা কি আমাদের বন্ধু হলো? কতগুলি কথা আছে এগুলি বলে অনুচ্চার্য। এই জিনিসটা হয়ে গেছে। এখন হেফাজত ইসলাম এই সমালোচনাটা করছে বলেই এখন আমি যদি সেটার কোনো শিল্প হিসেবে সমালোচনা করি, আমাকে হেফাজত ইসলামের সমর্থক হিসেবে চিহ্নিত করা হবে। এটা অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ এইভাবেই আমাদের বুদ্ধিজীবী সমাজ তাদের বিবেককে বন্ধক দিয়ে রেখেছে। যারা বিবেককে বন্ধক দিয়ে রাখেন, ভবিষ্যৎ কিন্তু তাদেরকে